আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। লার্নিশনে আমি আছি মশিউর নিশান। আজকে নবম এবং দশম শ্রেণী আপনাদের "আমি কোনো আগন্তুক নই" এই কবিতাটি নিয়ে আলোচনা করব। আর কবিতাটি অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা খুব বেশি কঠিন কোনো কবিতা নয়। এখানে আসলে প্রকৃতির সাথে যে ভালো লাগা, প্রকৃতির প্রতি প্রেম, দেশের প্রতি প্রেম, ভালোবাসা, কবির সেই অনুভূতিটা এই জায়গাতে বেশি করে ফুটে উঠেছে। তারপরে যেহেতু পড়া, একটু মনোযোগ তো দিতেই হবে, তাই না? সো কথা না বাড়িয়ে আমরা মূল কবিতায় চলে যাব। তার আগে বলব যারা আপনারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আমাদের চ্যানেল। অনেকাংশে দেখা যাচ্ছে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওসগুলো দেখছেন। তার মানে হয় তাদের ভিডিওসগুলো ভালো লাগছে না, আর না হলে তারা ভুলে যাচ্ছেন। সো আমি মনে করি যেটার কারণেই হোক আপনারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে আসবেন আমার চ্যানেলটাকে। সো শুরু করি। এখানে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন "আমি কোনো আগন্তুক নই" এই টাইটেলটা রয়েছে, লিখেছেন আহসান হাবীব। তো এই জায়গাটাতে আমরা আর দেখার কিছু নাই। নিচে আমি একটু দেখেন একটু হাইলাইট করে রেখেছি। এইটুকু অংশ আপনারা নিজেরা বাসায় সুন্দর করে পড়ে ফেলবেন। এটা পড়িয়ে আমি সময় নষ্ট করছি না এখন। আচ্ছা, তারপরে যদি আমি একদম নিচে চলে আসি, নিচে আসলে আমরা একটু টিকা দেখতে পারবো বা শব্দার্থ টিকা যেটা থাকে এই যে এখানে। এই জায়গাতে আমাদের একটু যদি পড়ে নিই উপরে আমাদের বুঝতে সুবিধা হবে। সো ১ম এ আমরা দেখছি আসমান। আসমান মানে কি? আকাশ। সাক্ষী মানে কি? কোনো কিছু নিজ চোখে দেখেছেন এমন কেউ। কোনো কিছু নিজ চোখে দেখেছেন এমন কেউ। মনে থাকবে এটা। তারপরে দেখেন জমিন মানে ভূমি বা আ আ যে স্থান এটাও বলা যাইতে পারে বা মাটি বলা যাইতে পারে। নিশিরাইত মানে নিশীথ রাত্রি বা গ্রামীণ কথ্যরূপে গভীর রাত। ঠিক আছে? অভ্যাগত মানে হচ্ছে গৃহে এসেছে এমন বা নিমন্ত্রিত অতিথি। হ্যাঁ, ধানের মঞ্জুরি। মঞ্জুরি হলো মুকুল বা শীষ। ধানের মঞ্জুরি হলো ধানের শীষ বা মুকুল। ধান গাছ যখন মোটামুটি একটু বড় হয় তারপরে ধানের কিন্তু শীষ বের হয়, সেখানে কিন্তু ফুল দেখা যায়। সো এখানে আমরা দেখছি নিশিন্দা। নিশিন্দা মানে হচ্ছে গ্রামীণ এক ধরনের গাছ। গ্রামীণ এক ধরনের গাছ। তার এই এই এরপরে আমরা যেটা দেখব যে দেখেন যে জমিলার মার তারপরে সব চিনি মানে কয়েকটা লাইন একসাথে এখানে বলেছে, সেটার অর্থ এখানে বলে দিয়েছে। গরিব বা অভাবী শ্রেণীর প্রতিনিধি জমিলার মা। তাদের রান্নাঘর শূন্যই থাকে সাধারণত। কারণ রান্না করার খাদ্য উপাদান তাদের নেই। যেহেতু রান্না করা হয় না, খাবারও খাওয়া হয়ে ওঠে না। তাই থালা বাসনও শুকনো থাকে। কবিও সেই অবস্থার কথা জানিয়েছেন বা বুঝিয়েছেন এখানে। স্নিগ্ধ মাটির সুবাস বলতে মাটির যে মিষ্টি গন্ধ থাকে বা মাটির একরকম যে গন্ধ থাকে সেটার কথা বলেছেন, এবং মায়াবী এবং আকর্ষণীয় গ্রাম বাংলা এটা তুলে ধরার চেষ্টা করেছেন এই লাইনটা বা এই শব্দাবলী দিয়ে। দুপাশে ধানের ক্ষেত, আমার অস্তিত্বে গাঁথা। এটা শেষের দিকে আমরা এই লাইনগুলো পাবো। সো এই লাইনের অংশ কি হচ্ছে দেখেন, কবি গ্রামীণ জীবনেই বেড়ে উঠেছেন। গ্রামের মাঠঘাট, পথ প্রান্তরের মতো ক্ষেতের সরু পথ, তার পাশে ধানের সমারোহ, এবং একটু এগিয়ে গেলে বিশাল নদীর কিনার কবির মনের ভেতর অস্থি মজ্জায় গ্রথিত হয়ে আছে, মানে গেঁথে আছে। এরা সবাই কবির খুবই চেনা জানা, মানে একটা সুসম্পর্ক বিরাজমান, তাদের সাথে বেড়ে উঠেছেন এই ব্যাপারটা বুঝিয়েছেন এই গ্রাম বাংলার প্রকৃতির সাথে, নদীর সাথে, পথ মাঠঘাটের সাথে, সেটা এখানে তুলে ধরেছেন কবি। আর নিচে রয়েছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি আমি পড়ছি না, এটা আপনারা পড়ে নেবেন। আমি চলে আসছি আমাদের মূল কবিতাতে। সো শুরু থেকে যদি আমরা এখন দেখি, আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল। আসলে মূলত এখান থেকে শুরু করেছেন কবি সবাইকে সাক্ষী রেখে বেশ কিছু আ আ উপাদান বা বেশ কিছু জিনিসের নাম তিনি এখানে মেনশন করছেন, যেগুলোকে তিনি সাক্ষী রেখেছেন। কেন সাক্ষী রেখেছেন? যে তিনি এটা বুঝানোর জন্য সাক্ষী রাখছেন যে কবি এই দেশেরই একজন। কবি এই মাতৃভূমি, তার জন্মভূমি এই দেশটাই, এবং এই দেশের সাথে তার গভীর সম্পর্ক। এইটা তিনি মানে তুলে ধরার জন্য বারবার সাক্ষী দিয়ে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। মানে তিনি এটা ভালোভাবে প্রমাণ করতে চাচ্ছেন যে হ্যাঁ, তিনি অবশ্যই এই দেশের। এখানে আমরা দেখব, দেখেন, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাঁশ বাগান, বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল। তিনি এখানে সাক্ষী রেখেছেন আসমানের তারাকে, মানে আকাশের তারাকে সাক্ষী রেখেছেন, জমিনের ফুল যেগুলো রয়েছে সেগুলোকে সাক্ষী রেখেছেন। নিশিরাইত মানে কি? গভীর রাত্রি, সেই গভীর রাত্রিতে বাঁশ বাগান, যে বাঁশ বাগানের ভেতরে যে বিস্তর মানে প্রচুর, অনেকগুলো, হ্যাঁ, অনেক জোনাকি উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, সেই জোনাকিগুলোকে তিনি সাক্ষী রেখেছেন। সাক্ষী এই জারুল জামরুল, তিনি জারুল জামরুলকেও সাক্ষী রেখেছেন। তারপরে দেখেন সাক্ষী পুবের পুকুর, পুকুরটা কোন দিকে? পূব দিকে, ঠিক আছে? তো তিনি পূবের যে পুকুর রয়েছে সেটাকেও তিনি সাক্ষী রেখেছেন। তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি। এই যে দেখেন পূবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে। এখন পুকুরে আ আ হয়তোবা পুকুর পাড়ে একটা ডুমুরের গাছ আছে। এটা উনি বুঝাইতে পারেন। তবে মূল বিষয়টা যেটা হচ্ছে, ডুমুর সবসময় আমরা যদি দেখে থাকি, আপনারা ডুমুর ইয়াটা যদি দেখে থাকেন, এটা আমাদের এখানে আ দেশে আরকি সবজি হিসেবে অনেক সময় ভাজি খাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। সো এই ডুমুরগুলো কি হয়? একদম ঝাঁকড়া হয়ে থাকে। অনেকটা আঙুর ফল ধরে রাখা থাকার মতো থোকা হয়ে থাকে। সো সেটা বুঝিয়েছেন তার ঝাঁকড়া ডুমুরের ডালে। তো ঝাঁকড়া ডুমুর যেই ডালে আছে সেই ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। সেই ডালে একটা মাছরাঙা স্থির হয়ে একদিকে দৃষ্টি করে বসে আছে।
কোথায়? এই যে দেখেন পুবের পুকুরের তার পুকুর পাড়ে হয়তো এই ডুমুরের গাছ, সেই ডুমুরের গাছে ঝাঁকড়া ডুমুর ধরে আছে যেই ডালে, সেই ডালে একটা মাছরাঙা স্থির দৃষ্টি পুকুরের পানিতে দিয়ে বসে আছে যেইটা, যেই মাছরাঙা, সেই মাছরাঙাও তাকে চেনে। এই কথাটা তিনি কবি বুঝাতে চাচ্ছেন। আমি কোনো অভ্যাগত নই। অভ্যাগত বলতে আমরা বুঝবো বাইরে থেকে কেউ আসা বা কাউকে আমন্ত্রণ করে নিয়ে আসা, এই কথা বোঝানো হচ্ছে। তো তিনি বলছেন আমি আসলে নিমন্ত্রিত বা আমন্ত্রিত কেউ নই। আমি এইখানকারই, মানে এটা আমারই জন্মস্থান। আমি এখানকারই কি বলবো স্থানীয় একজন, এই কথা তিনি বোঝাচ্ছেন। তারপরে দেখেন খোদার কসম আমি ভিনদেশী পথিক নই। তিনি আবার শেষ পর্যন্ত তিনি খোদার কসম নিলেন। কসম কেটে বলছেন যে আমি অন্য দেশের কেউ নই। ভিনদেশী মানে কি? অন্য কোনো দেশের। তো আমি অন্য দেশের কেউ নই, অন্য দেশের কোনো পথিক নই যে দূর কোনো দেশ থেকে আমি হাঁটতে, হাঁটতে চলে আসছি, এসে এখানে দাঁড়িয়েছি বা এই বাংলাতে এখন অবস্থান করছি, এরকম নয়। আমি আগে থেকেই এখানে ছিলাম। আমি এখানকারই একজন মানুষ। আমি কোনো আগন্তুক নই। দেখুন বলছে আমি কেউ, মানে আগন্তুক বলতে কি বলেন তো? আগন্তুক আর ওই যে অভ্যাগত বলা হলো না, একই জিনিস। আগন্তুক মানে অচেনা কেউ, অচেনা কেউ। অথবা দেখা যাচ্ছে একটু অদ্ভুত টাইপের অনেকে বলে, কিন্তু সেটা না বলে আমরা এখানে যে অর্থটা আসবে সেটা হচ্ছে অচেনা কেউ, যে এখানকার স্থানীয় নয়, এরকম বুঝাচ্ছে। তো কবি বুঝাচ্ছেন যে না, আমি অচেনা কেউ নই, আমি এখানকারই স্থানীয় একজন মানুষ। তারপরে আমরা আসি, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি সাপনিক নিয়মে এখানেই থাকি। দেখেন আবারও কবি বলেছেন যে আমি বাইরে থেকে আসা কোনো একজন মানুষ নই, আমি এখানেই ছিলাম, আমি আগে থেকেই এখানে আছি, আমার জন্ম থেকেই এখানে আমি আছি, আমি সাপনিক নিয়মেই এখানে থাকি। সাপনিক নিয়ম বলতে কি? ঘুমের ঘোরেও তিনি, মানে ঘুমের ঘরে আমরা স্বপ্ন কখন দেখি? ঘুমিয়ে। তো তিনি এটা বোঝাতে চাচ্ছে, এটাকে আরো বেশি অতিরঞ্জিত করে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আমি স্বপ্নের মধ্যেও এখানেই বিরাজমান করি, এখানেই থাকি, আমি এই বাংলার প্রকৃতির সৌন্দর্য রূপ নিয়েই কিন্তু আমি স্বপ্ন দেখি, তার ভিতরেই আমি আমার নিজেকে খুঁজে পাই। এই কথাগুলো ইনি এখানে বোঝানোর চেষ্টা করছেন। এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। তিনি এক্সাক্ট যেই জায়গাটাতে আছেন, ধরে নিলাম একটা স্থানে আছেন, কোনো একটা গ্রামে বা কোনো একটা এলাকাতে, তিনি বুঝিয়েছেন সেই এক এলাকাতে থাকা মানেই পুরো বাংলাদেশের মধ্যেই থাকা। এটা তিনি বুঝিয়েছেন যে এখানে থাকার নামই সর্বত্রই, মানে কি সব জায়গায়, সব জায়গায় থাকা, সারা দেশে, পুরো দেশে। এবারে আমরা আসি, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো অচেনা ব্যক্তি বা বাইরে থেকে আসা মানুষ নই। আচ্ছা, এখানে দেখুন এই খড়, রৌদ্র, জলজ, বাতাস, মেঘ, ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তাহলে কে, কে কবিকে চেনে সে কথা কিন্তু এখানে বললেন। এক হলো খড় বা মানে খরার কথা বলছেন, গরমকালের কথা বলছেন, রৌদ্র মানে রোদের কথা বলছেন, জলজ বলতে বৃষ্টি বা বর্ষাকালের কথা বলছেন, বাতাস, মেঘ, তারপরে ক্লান্ত বিকেলের যে পাখিরা থাকে, ক্লান্ত বিকেলে পাখিরা ডাকে, সেই পাখিদের কথা বলেছেন। তিনি বলছেন কি? তারা তাকে চেনে, এই কথা তিনি দাবি করেছেন। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। তারা জানে আমি, মানে দূরের কেউ নই। আমি আসলে নিজেদেরই একজন। ঠিক আছে? আত্মীয় বলতে কি? নিজেদের মানুষ বুঝাই আমরা, সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্ক হয়। সো আমি দূরের কেউ নই। আমি নিজেদেরই একজন। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী। কার্তিক মাসের যে ধানগুলো হয়, জন্মায় আরকি মাঠে ঘাটে। সো সেই ধানের যে আ কিছুদিনের পর যে ফুলকুড়িগুলো উঠে আরকি, ফুল আসে, যে শীষ আসে, সেই শীষে কিন্তু আ ফুল থাকে। সো সেই ফুলটাকে এখানে ধানের মঞ্জুরি বলা হচ্ছে, আমি শুরুতেও বলেছি। তো সেই ধানের মঞ্জুরিকে তিনি সাক্ষী রেখেছেন। তারপরে কি রেখেছেন দেখেন, সাক্ষী তার চিরল পাতার। মানে ওই ধান গাছটার পাতা কিন্তু চিরল টাইপের হয়, চিরল, চিরল, হ্যাঁ? লম্বাটে হয়, চিরল টাইপের। সো সেই অনেকটা কাশবন দেখে থাকলে আপনারা বুঝবেন। ওই রকমের, কিন্তু ওইটা আর ধান গাছের পাতা কিন্তু সেইম না। বাট আমি বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি। চিরল পাতা হয়। সেই চিরল পাতাকেও তিনি সাক্ষী রেখেছেন। টলমল শিশির, মানে চিরল পাতার টলমল শিশিরকে আসলে তিনি সাক্ষী রেখেছেন এখানে। দেখেন আ আ সুন্দরভাবে আমরা যখন দেখব যে ধানের পাতার উপরে শিশির জমে থাকে, সকালবেলা যদি উঠে যান, ভোরবেলার একটু পর, পর আজানের পর, নামাজের পর হালকা আলো ফুটেছে, এরকম সময় গেলে আপনি এই অবস্থাটা দেখতে পারবেন। তো সেই শিশিরটাকে তিনি সাক্ষী রেখেছেন। কত গভীরভাবে চিন্তা করেছেন, কত অন্তর দিয়ে ভেতর থেকে এই কথাগুলো আসছে। আসলে সুন্দর হয়েছে। তারপরে দেখি, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। এখানে নিশিন্দার বলতে একটা গাছ। তো রাতের বেলা জ্যোৎস্না যখন পড়ে, তো কোনো গাছের উপরে যদি জ্যোৎস্না পড়ে, নিচে কিন্তু ছায়া পড়ে, হ্যাঁ? সেই ছায়াটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, এবং সেটাকেই তিনি এখানে ওই সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য এখানে নিশিন্দা গাছের ছায়ার কথা তিনি বলেছেন, এবং সেটাকে তিনি সাক্ষীও রেখেছেন। তারপরে দেখুন, অকাল বার্ধক্যে নত কদমালী। নত বলতে বোঝাচ্ছে কি? ওই যে নুয়ে পড়া বা কুঁজো হয়ে যাওয়া। তো অকাল বার্ধক্যে কি? অনেক বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন, এরকম কদমালী, যিনি কুঁজো হয়ে গেছেন, নুয়ে পড়েছেন। তার ক্লান্ত চোখের আধার আমি চিনি। তার ক্লান্ত চোখের আধার কি? তার জীবনের আক্ষেপ হইতে পারে। এখানে আধার বলতে তার জীবনের খারাপ লাগাগুলো থাকতে পারে, তার জীবনের পাওয়া না পাওয়া দুঃখ বেদনার কথাও থাকতে পারে। এই সবগুলোকে বোঝাচ্ছেন, সেগুলোকেও তিনি চেনেন। তো এই একটা বিষয় এখানে দেখুন, একটু বোঝার ব্যাপার আছে। একজন ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তির দুঃখ, কষ্ট, জীবন ধারণের যত তার অভিজ্ঞতা, খারাপ লাগা, ভালো লাগা, এগুলো কখন চিনবেন? যদি তার আত্মীয় না হয়, নিকট আত্মীয় যদি না হয়, কাছের কেউ না হয়, কখনো কি এটা চেনা সম্ভব? কবি এই কথাটা এখানে তুলে ধরেছেন। এই লাইনটার মাধ্যমে কবি এইটাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি তাদের কত কাছের, আমি তাদের এই জীবনের যে কাহিনীগুলো রয়েছে, দুঃখ, কষ্ট, খারাপ লাগা বা আরো অন্যান্য যে অভিজ্ঞতার বিষয়
বিষয়গুলো রয়েছে সেগুলোকেও আমি চিনি। তার মানে কি? আমি বাহিরের কেউ নই, আমি তোমাদেরই একজন। এটা বোঝানোর জন্য এই লাইনটা এখানে তিনি কিন্তু এনেছেন। তারপর আরো বলেছেন, আমি তার চিরচেনা স্বজন একজন। এই যে বলেছেন, আমি তার চিরচেনা একজন আত্মীয়। স্বজন বলতে কি বুঝবো আমরা? আত্মীয় বা বন্ধু বা কাছের কেউ, হ্যাঁ? তারপরে দেখুন, আমি জমিলার মার শূন্য খাঁ খাঁ রান্নাঘর, শুকনো থালা সব চিনি। এখানে জমিলার মা দিয়ে বোঝাচ্ছে যে যারা দারিদ্রতায় রয়েছেন তাদেরকে, মানে জমিলার মা এখানে দারিদ্রতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। তো তিনি এটা বুঝিয়েছেন যে আমার দেশে যত দরিদ্র মানুষ রয়েছে তারা যে একবেলা খায় একবেলা খেতে পারে না, তাদের চুলাও কখনো কখনো জ্বলে না, সেই দরিদ্র ফ্যামিলির মানুষকেও আমি চিনি, যেমন জমিলার মা, তাকেও আমি চিনি এবং সেও আমাকে চেনে, এবং তার যে রান্নাঘর শুকনা হয়ে থাকে, মানে রান্নাঘরে কোনো খাবার থাকে না, তার খাবার রান্না করার কোনো কিছু থাকে না, সেই দুঃখ কষ্টগুলোকেও আমি চিনি। তার মানে কি? আমি বাহিরের কেউ নই, আমি তোমাদেরই একজন, বা আমি খুব কাছের একজন, আমি এখানকারই একজন মানুষ। দেখেন এই লাইনগুলো দিয়ে কবি কিন্তু খুব চমৎকারভাবে নিজের অবস্থানটাকে ক্লিয়ার করার চেষ্টা করছে। ওকে, তারপরে আমরা পরেরগুলোতে আসি। হাত রাখো বৈঠায় লাঙলে। এখানে দেখেন, হাত রাখো বৈঠায়, আমরা যদি বৈঠা দিয়ে বুঝাই যে আমাদের জেলে শ্রেণী রয়েছেন যারা, তারা, লাঙল দিয়ে আমরা যদি বুঝাই আমাদের কৃষক শ্রেণী যারা রয়েছেন তাদের কথা, এখানে কিন্তু এটা বুঝাতে পারবো আমরা। তো হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীরে। তো এটা আমাদের সবাইকে বলতেছেন কবি যে আমরা যদি বৈঠাতে এবং কৃষকের যে হাল চাষ করার জন্য যে লাঙল ব্যবহার করে সেখানে যদি আমরা হাত রাখি, তাহলে আমরা কি করতে পারবো? আমার হাতের স্পর্শ লেগে আছে, আমরা তার কবি যে সেখানেও হাতের স্পর্শ আছে এইটা কবি বোঝানোর চেষ্টা করছে। কেন এটা বুঝালো বলেন তো? কবি যদি এই দেশের একজন না হয়ে থাকেন, তিনি এই হাল চাষ করা বা নদীতে নৌকা বেয়ে চলা বা জেলেদের মাছ ধরার যে ব্যাপারটা বা জেলের শ্রেণীর কথা, এই সমস্ত কিছু, বা খেয়া পারাপারের কথা, এখানে বইটা দিয়ে দুইটাই বোঝানো যেতে পারে, হ্যাঁ? তো এই সব কিছু কি হয়, একজন বাইরে থেকে আসা একজন ব্যক্তিকে এটা করতে পারে না। এটা সেই জন্যই করতে পারে যে ছোট থেকে এখানে বড় হয়েছে, যে স্থানীয়, যে বাহিরের কেউ নয়, যে এখানকারই পরিচিত একজন। সো এই একটা কথা বোঝানোর জন্য কিন্তু আবারও এই লাইনটা ব্যবহার করেছে। তারপরে দেখি, এবং দেখো আছে কেমন গভীর, মানে তিনি বলছেন গভীরভাবে সম্পর্ক যুক্ত হয়ে আছে, আমার স্পর্শগুলো গভীরভাবে ওখানে আছে, মানে তুমি ফিল করবা আমি এখান থেকে কতদিন ধরে আছি, হ্যাঁ, এটা বোঝাচ্ছে। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। তিনি আরো বুঝিয়েছেন, দেখো আমি এই বাংলার মাটিতেই বড় হয়েছি, এই বাংলার মাটিতে হেঁটে ফিরে চলে আমার জীবন যাপন কাটিয়েছি। দেখো আমার শরীরে তুমি এখনো মাটির গন্ধ পাবে, আমার শরীরে হয়তো এখনো সেই মাটির সুবাস লেগে আছে, মাটি লেগে আছে, মানে এখানেও ওই যে একই কথা, একাত্মতা, অনেক কাছের, এটা বোঝানোর জন্য তিনি এই লাইনটাও দেখিয়েছেন। দেখো মাটিতে আমার গন্ধ, মানে মাটিতে যদি আমরা শুকি তাহলে তার গন্ধ আমরা পাবো, আবার আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস, আবার তিনি বলেছেন তার শরীরে যদি আমরা যাই তখনও যে এই সুবাসটা পাবো সেটাও কিন্তু এই বাংলার মাটির কথাই বলেছেন। তার মানে কি? তারা ওতপ্রোতভাবে একে অন্যের সাথে জড়িয়ে আছেন। তারপরে দেখি, আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। তারপরে তিনি আবার আমাদেরকে উদ্দেশ্যে বলেছেন যে তাকে যেন আমরা বিশ্বাস করি যে তিনি বাহিরের কেউ নন, তিনি এখানকারই একজন। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার। দেখেন সুন্দর একটা চিত্র কিন্তু আমাদের চিত্রকল্প ভেসে আসছে। দুপাশে ধানের ক্ষেত, আপনি চোখ বন্ধ করে এটা দেখতে পারেন। আপনি দেখে যাচ্ছেন যে দুপাশ দিয়ে ধানের ক্ষেত, একটা নদীর দুই পাশ দিয়ে ধানের ক্ষেত হতে পারে না? তা অথবা আপনি এখানে দেখেন, যেহেতু সরু পথ বলছে, সো একটা আইল, যেটা আমরা বলে থাকি জমির ভেতরে যে আইল থাকে না, তো আইল দিয়ে হাঁটছেন আপনি, দুপাশে তো ধানের জমি থাকবে। সো সেই ধানের ক্ষেতের আইল দিয়ে আপনি যাচ্ছেন, সামনে ধুধু নদীর কিনার, এবং সামনে নদীর কিনারা যেখানে হয়তোবা ধুধু কোনো গাছ নাই, কিচ্ছু নাই, ফাঁকা, হ্যাঁ, এরকম একটা অবস্থার চিত্রকল্প এখানে তুলে ধরেছেন। আমার অস্তিত্বে গাঁথা, তো এই সব কিছু তার অস্তিত্বে গাঁথা। কি অস্তিত্বে কিভাবে গাঁথা হয়? যদি আপনি সেটার সাথে সম্পর্কযুক্ত না হয়ে থাকেন, সেটা যদি আপনি নিজে না অনুভব করে থাকেন, অভিজ্ঞতা না করে থাকেন, তাহলে কি এগুলো কখনো অস্তিত্বে আসবে? আসবে না। তো এইখানেও এই কথাটা বলেছেন তিনি, একটা সুন্দর চিত্রকল্প তুলে ধরে সেটা বলেছেন যে দেখো এগুলো আমার অস্তিত্বে গাঁথা, আমি এগুলো দেখেছি, আমি এগুলোর সাথে পরিচিত। তারপরে কি বলেছেন দেখেন, লাস্টের এই লাইনটাতে আমরা একটু দেখে নিই। এখানে বলছে, আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। তিনি তারপরে বলেছেন, আমি এই নদীর, উধাও নদীর মানে কি? একদম যে মানে বিশাল নদী বা সুন্দর একটা নদীর কথাও বলা যেতে পারে, উদাস নদীর কথা বলা যেতে পারে, মানে এক কথায় নদীর সৌন্দর্য বুঝাইতে এটা ব্যবহার করছে। নিচে যদিও এখানে এটার ইয়াটা নাই, হ্যাঁ। তারপর দেখেন, মুগ্ধ এক অবোধ বালক, এবং আমি এখানে এই নদীর সৌন্দর্যে মুগ্ধ, এবং এই নদীর আশেপাশে সৌন্দর্যে মুগ্ধ, তথা পুরো বাংলার প্রকৃতি রূপে সৌন্দর্যে মুগ্ধ একজন অবোধ বালক। মানে আমি এখানকারই যে একজন খুবই কি বলবো, ফ্যান বলা যাইতে পারে, রাইট? সো অনেকটা সেরকম। তো পুরো কবিতা জুড়েই কিন্তু এখানে কবি নিজের অস্তিত্বের কথা দাবি করে এসেছেন, নিজের অস্তিত্বের কথার সাক্ষ্য দিয়ে এসেছেন। সো আমরা বুঝতে পারি যে আমি কোনো আগন্তুক নই। এখানে কিন্তু কবির যে আকুল আবেদন বলবো না, আকুল যে প্রবট, কি বলবো, এখানে আসলে তুলে ধরা হয়েছে তার মনের ভাবটা, যে তিনি বাংলার একজন মানুষ এবং বাংলার স্থানীয় একজন মানুষ, সেটা কিন্তু আমরা সুন্দরভাবে লক্ষ্য করতে পেরেছি। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।